আছেন তো লাইভ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। সমতট ফেসবুক পেজ লাইভে সকলকে স্বাগতম। নতুন করে নিজের পরিচয় দেওয়ার দরকার নেই আমার, তোমরা অবশ্যই আমাকে চিনো, সবাই আমার এই পেজ সম্বন্ধে সবারই আইডিয়া আছে। তো হচ্ছে আমাদের আজকে থাম্বনেল দেখেই বুঝতে পারতেছো, অথবা আমাদের যেই ক্যাপশন, তুমি ক্যাপশনেই বুঝতে পারতেছো যে আজকে আমাদের কোন সাবজেক্ট নিয়ে বা কোন, অবশ্যই আমার চেহারা দেখে বুঝতে পারতেছো বাংলা ক্লাস। বাট এখানে কি হবে, এখানে হচ্ছে আমাদের যে বিগত ইয়ারগুলোতে যে কোশ্চেনগুলো, এবং হচ্ছে আমাদের এক্সাম ব্যাচে যারা অফলাইনে ক্লাস পরীক্ষা দিয়েছো তাদের জন্য, এবং হচ্ছে যারা ক্লাস করবে সকলের জন্য হচ্ছে আমরা হচ্ছে 30টা কোশ্চেন সাজাইছি, যে 30টা কোশ্চেন তুমি ভালো করে যদি সলিউশন করতে পারো তাহলে কমন আসবে। ক্লিয়ার? তা আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, এবং হচ্ছে সব ভিডিওগ্রাফি সহ সব কিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করো প্লিজ। হ্যাঁ, সবাই হচ্ছে প্রশ্ন নম্বর 1 এর অ্যান্সারটা করো। এখন দেখো আজকে আমাদের ব্যাকগ্রাউন্ডও সাদা, আমিও সাদা। হ্যাঁ, সাদায় সাদায় একাকার, এরপরে সমস্যা নাই, জাস্ট কোশ্চেনের উত্তর করে ধুমছে। ক্লিয়ার? একটু ঠিক করে দিচ্ছে, আচ্ছা ঠিক আছে দিক দিয়ে। সবাই কোশ্চেনের অ্যান্সার করো, আমি এরপর ব্যাখ্যা দিব। তাড়াতাড়ি করবা, 30টা কোশ্চেন, আমাদের আবার 8টার দিকে ক্লাস আছে, অ্যাকাউন্টিং ক্লাস। সো আমি 8টার আগেই হচ্ছে ক্লাসটা শেষ করার চেষ্টা করব, 40 মিনিটে ক্লাসটা শেষ করব। সো সবাই হচ্ছে কি বলে কোশ্চেন সলিউশন বা কোশ্চেনের উত্তর করার চেষ্টা করো, দেখি কে উত্তর করতে পারে। আচ্ছা দেখো, তোমরা উত্তর করো, আমি একটু দেখাই দিই। বলছে ডেকে ডেকে হয়রান হয়েছি, এখানে ডেকে ডেকে দ্বিরুক্তিটি কোন অর্থ প্রকাশ করে? অর্থাৎ এখানে যে ডেকে ডেকে দ্বিরুক্তটা আছে, সেই ডেকে ডেকে দ্বিরুক্তটা কোন অর্থে এখানে ব্যবহার করা হয়েছে? সরি, দেখো ডেকে ডেকে হয়রানো আমরা জানি দ্বিরুক্ত, দ্বিরুক্ত শব্দ। এখন এই দ্বিরুক্ত শব্দটা হচ্ছে 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে অনুকার দ্বিত্ব, একটা হচ্ছে পদের দ্বিরুক্ত, আরেকটা হচ্ছে ধন্যাত্মক দ্বিরুক্ত। আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেই। এই বছর ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিরুক্ত থেকে তুমি কোশ্চেন পাবা, কজ দ্বিরুক্ত থেকে প্রতি বছর আমরা কোশ্চেন অ্যানালাইসিস করে দেখতে পারছি যে দ্বিরুক্ত থেকে প্রতি বছরই হচ্ছে কোশ্চেন থাকে। আর এই দ্বিরুক্ত থেকে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে কোশ্চেন কম আসে, বাট কুমিল্লা বিশ্ববিদ্যালয়তে একটু বেশি আছে, কারণ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজই হচ্ছে ছোট্ট ছোট্ট টপিকগুলো থেকে পরীক্ষা কোশ্চেন দিবে, এবং তুমি যেগুলো পড়ছো ওইগুলো থেকে দিবে, কিন্তু আমরা ওই ছোট টপিকগুলোকে পড়ার চেষ্টা করি না, তাই আমরা কোশ্চেনের অ্যান্সার করতে পারি না। দেখো এখানে যে দ্বিরুক্ত, দ্বিরুক্ত হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে অনুকার দ্বিত্ব, পদের দ্বিরুক্ত, ধন্যাত্মক দ্বিরুক্ত। আমি একটু তোমাকে আইডিয়া দিয়ে দেই। অনুকার দ্বিত্বটা হচ্ছে আমরা, দ্বিত্ব মানে হচ্ছে 2টা শব্দ কি হবে? উত্থাপিত হবে। দেখো তো এখানে ডেকে ডেকে 2টা শব্দ উত্থাপিত হয়েছে কিনা? 2টা শব্দ উত্থাপিত হয়েছে, কিন্তু এখানে অনুকার দ্বিত্বের ক্ষেত্রেও 2টা শব্দ থাকবে, কিন্তু প্রথম শব্দটার অর্থ থাকবে, দ্বিতীয় শব্দটার কি থাকবে না? অর্থ থাকবে না। তুমি দেখো আমি বললাম অঙ্ক টঙ্ক, কি বললাম? অঙ্ক টঙ্ক। এখন খেয়াল করো, এখানে অঙ্ক শব্দের অর্থ আছে, কি আছে? অঙ্ক শব্দের অর্থ আছে, কিন্তু পৃথিবীতে টঙ্ক শব্দের কি কোনো অর্থ আছে? নাই। বললাম ঘর টর, কি বললাম? ঘর টর। আমরা ঘরের অর্থ পাই, কিন্তু টরের অর্থ পাই না। টরে কি কোনো অর্থ আছে? নাই। তাহলে অনুকার দ্বিত্ব কি? অনুকার দ্বিত্ব হচ্ছে প্রথম শব্দটার অর্থ থাকবে, কিন্তু দ্বিতীয় শব্দটার অর্থ হবে না, তবে ওই দ্বিতীয় শব্দটা প্রথম শব্দটার অনুসারে হবে। কথাই ক্লিয়ার? এবার আসো ভাই, পদের দ্বিরুক্ত, অর্থাৎ একই শব্দ 2বার ব্যবহৃত হবে, একই শব্দ 2বার ব্যবহৃত হবে। দেখো তো এখানে ডেকে ডেকে একটা শব্দ, ডেকে আর একটা হচ্ছে ডেকে, তাহলে 2টা শব্দ 2বার ব্যবহৃত হইল কিনা? হয়েছে। তাহলে এইটা হচ্ছে এখানে পদের দ্বিরুক্ত, কিন্তু এখানে বলা হয়েছে এটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে। পেস তোমাকে এখানেই লাগাই দিব যে ডেকে ডেকে
কোন অর্থে ব্যবহার করা হয়েছে? স্বল্পকাল স্থায়ী, এটা আস্তাগফিরুল্লাহ বলেও হবে না। বলছে দীর্ঘকাল স্থায়ী, আচ্ছা ডেকে ডেকে হয়রান হয়েছে, এটা কি দীর্ঘকাল বোঝাচ্ছে? দীর্ঘকালও হবে না। বলছে অস্থিরতা, আচ্ছা ডেকে ডেকে হয়রান হয়েছে, এটা কি অস্থিরতা বুঝায়? ভুলেও বুঝায়? বুঝাচ্ছে না। কিন্তু দেখো পৌনঃপুনিকতা, তাহলে এই যে পৌনঃপুনিকতা শব্দটা, এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে উত্তর ডি। তাহলে 1 নম্বরের উত্তরটা কি হবে ভাইয়া? ডি হবে। এখন আসো ভাই, পদের দ্বিরুক্ত অনুকার দ্বিরুক্ত আমরা বুঝছি যে পদের দ্বিরুক্তটা হচ্ছে একই শব্দ দুইবার ব্যবহার হবে। আমি বললাম আমার জ্বর 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 বোধ হচ্ছে, তাহলে দেখো এখানে জ্বর জ্বর বোধ হচ্ছে মানে জ্বর এখনো আসে নাই, অল্প বুঝাচ্ছে, মানে মাত্র জ্বরটা আমার আসতেছে, আমি বোধ করতেছি। আমি বললাম যে আমি ভয়ে ভয়ে কাজ করলাম, তাহলে বললাম যে ভয়ে ভয়ে, তাহলে এই যে এখানে ভয়ে ভয়ে জ্বর জ্বর, এগুলোই হচ্ছে কি ভাই? এগুলাই হচ্ছে পদের দ্বিরুক্ত। এবার আসো ভাই ধন্যাত্মক দ্বিরুক্তটা। আমি দেখো ক্লাসের মধ্যেই পরীক্ষার কোশ্চেন সলভ করতেছি, তোমাকে কিন্তু আমি টোটাল টপিকটা বুঝাই দিচ্ছি, যদিও এগুলো নিয়ে আমাদের অনলাইন ক্লাস থাকবে ইনশাল্লাহ। আচ্ছা আসো, এই যে ধন্যাত্মক দ্বিরুক্তটা, এই ধন্যাত্মক দ্বিরুক্তটা হচ্ছে যে প্রকৃতি প্রদত্ত যে সাউন্ডগুলা থাকে, অর্থাৎ আমরা প্রকৃতি থেকে যে সাউন্ডগুলা পাই, সেই সাউন্ডগুলাকে যখন আমি কাল্পনিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করব, অর্থাৎ কোনো একটা ব্যক্তি কোনো একটা সাউন্ড শুনলো, প্রকৃতি প্রদত্ত সাউন্ড, সেটা তোমার সামনে এটা উপস্থাপন করলো কাল্পনিকভাবে, সেটাই হচ্ছে ধন্যাত্মক দ্বিরুক্ত। যেমন আমি বললাম যে তোমাদের বললাম যে তুমি ধরো বললাম চুমকি, চুমকি ভেউ ভেউ করে কান্না করে। আচ্ছা আসলে কি চুমকি ভেউ ভেউ করে কান্না করে? বা মানুষ কি ভেউ ভেউ করে কান্না করতে পারে? কান্না করতে পারে না। মানুষ একজনের কান্নার এক একজনের কান্নার টিউন এক এক রকম থাকে, বাট আমরা এটাকে কাল্পনিকভাবে বলি যে মানুষ ভেউ ভেউ করে কান্না করে। তাহলে এই যে ভেউ ভেউ, খেয়াল করো, এই যে ভেউ ভেউ, এই ভেউ ভেউ শব্দটাই হচ্ছে ধন্যাত্মক দ্বিরুক্ত। আমি আবার বললাম যে ফোড়ার ব্যথায় টন টন করে। আচ্ছা আমাদের পায়ে যখন ফোড়া ওঠে আসলে কি এটা টন টন করে ব্যথায়? কিন্তু আমরা যখন এটা তোমার সামনে উপস্থাপন করতেছি তখন আমি বললাম যে আমার ফোড়ার ব্যথায় টন টন করছে। তাহলে এই টন টন শব্দটা হচ্ছে ধন্যাত্মক দ্বিরুক্ত। তাহলে ভাইয়া 1 নম্বর কোশ্চেনের যে দ্বিরুক্তটা, দ্বিরুক্ত সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো, দ্বিরুক্ত ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ রফিকুল ইসলাম মারুফ, হ্যাঁ মারুফ আমার ফেডির ছোট ভাই, খুব ভালো আছি। ওয়ালাইকুম সালাম। তারপর হচ্ছে যারা সালাম দিচ্ছে সবাইকে বলতেছি একসাথে ওয়ালাইকুম আসসালাম। সবাই হচ্ছে কোশ্চেন সলভ করে, এতটুকু বুঝছো কিনা দ্বিরুক্ত? দ্বিরুক্ত সবাই বুঝছো কিনা ভাই? লেখা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, হ্যাঁ সবাই দ্বিরুক্ত বুঝছো কিনা? আর হচ্ছে ভাই দেখো আমি তোমাদেরকে কোশ্চেন সলভিং ক্লাসটা কিন্তু ফ্রিতে দিচ্ছি ভাইয়া, তো সবাই হচ্ছে নিজেদের টাইমলাইনে একটু শেয়ার করো ক্লাসটা, হচ্ছে সবাই নিজেদের টাইমলাইনে শেয়ার করো, তোমাদের বন্ধুদেরকে একটু দেখার সুযোগ করে দাও। কারণ আমি বলে দিচ্ছি এই টপিকগুলো থেকে, দ্বিরুক্ত থেকে তোমাকে আমি দ্বিরুক্তটা 5 স্টার দিয়ে দিলাম, 7 স্টার দিচ্ছি না, 5 স্টার দিয়ে দিলাম। এটা গত বছরে আসছে, ইনশাল্লাহ এই বছরে আসার সম্ভাবনা আছে দ্বিরুক্ত থেকে। ক্লিয়ার? এবার আসো ভাই আরেকটা দ্বিরুক্তের, আমি আরেকটা দ্বিরুক্ত এখানে রাখছি যে বলছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এটা কোন ধরনের শব্দ? খেয়াল করো, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, দেখি এটার উত্তর কে করতে পারে? দেখি এটার উত্তরটা কে করতে পারে? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, দৌড়ে অ্যান্সার করো। আমি একটু আগে বুঝাই দিছি। আরে বুঝতে পারলাম যে না, বুঝতে তো ভালোই লোক। দেখো এখানে কি বলছে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, তাহলে কোন ধরনের শব্দ? তাহলে কোনটার কথা বলা হচ্ছে এখানে? টাপুর টুপুরের কথা বলা হচ্ছে। তাহলে উত্তর করো এখানে টাপুর টুপুর কিসের দ্বিরুক্তি হয়? এটা কি শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, নাকি ধন্যাত্মক দ্বিরুক্তি, নাকি ছড়ার দ্বিরুক্তি? তাই দেখি উত্তর করো। না পদের। তাহলে খেয়াল করো এখানে বৃষ্টি পড়ে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? আচ্ছা দেখো তো, শব্দের দ্বিরুক্ত আমরা কি এটা কোনো প্রকারভেদ পাইছি? পাই না। আমরা পড়ছি একটা হচ্ছে অনুকার দিক্ত, একটা হচ্ছে ধন্যাত্মক দিক্ত, আর হচ্ছে পদের দ্বিরুক্তি, তাই না? 3টা পাইছি। তাহলে এইটা হবে না, হইতে হবে এইটা, না হয় হচ্ছে এটা। সরার শব্দ কখনোই হবে না, তাহলে 2টা এখানে ভুল। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? দেখো ভাই এখানে বলা হচ্ছে ধন্যাত্মক দ্বিরুক্ত, আর একটা হচ্ছে পদের দ্বিরুক্ত। উত্তর করো দেখি কি হয়।
উত্তর করো দেখি কি হয়, দেখি উত্তর করো যে এখানে কি হয় ভাই, দেখি বি বি, আচ্ছা এটা বি, একটু একটু গুগল করে এর লাগে তো তাহলে খেয়াল করো, বলছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর। দেখো বৃষ্টি পড়ে টাপুর টুপুর, একটু মজা করতে তোরা কিছু মনে করিস। হ্যাঁ দেখ, বৃষ্টি পড়ে টাপুর টুপুর এখানে কোন ধরনের শব্দ? দেখো তো ভাইয়া যে এখানে টাপুর টুপুর কিসের ধ্বনির কথা বলা হয়েছে? বৃষ্টি পড়ার ধ্বনির কথা বলা হয়েছে। তাহলে বৃষ্টি পড়ার ধ্বনির কথা যদি বলা হয়, তাহলে এই যে বৃষ্টিটা পড়তেছে, এই বৃষ্টি পড়ার ধ্বনিটাকে আমি কাল্পনিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম। আচ্ছা বৃষ্টির পানি পড়াটা কি টাপুর টুপুর হয়? হয় না। এটা কিন্তু অন্যান্য ধরনের হইতে পারে। টিনের সালে পড়লে এক ধরনের শব্দ, মাটির মধ্যে পড়লে এক ধরনের শব্দ, ছাদের পানি ইয়েতে পড়লে এক ধরনের শব্দ হয়। তাহলে খেয়াল করো এখানে এটা পদের নিরুক্তি। পদের নিরুক্তি তখনই হবে যখন দুইটা শব্দ একই রকম থাকবে, কিন্তু এটা পদে বিরুক্ত হবে না, এটা হবে কি ভাইয়া? ধন্যাত্মক বিরুক্ত। কারণ টাপুর টুপুর শব্দটা হচ্ছে আমরা কাল্পনিক ভাবে উপস্থাপন করতেছি, অর্থাৎ প্রকৃতি প্রদত্ত শব্দটাকে আমি তোমার সামনে উপস্থাপন করলাম, তাই এইটা হচ্ছে এখানে ধন্যাত্মক বিরুক্ত। তাহলে এইটা ক্লিয়ার কিনা সবাই? এই দুটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করো ভাই। সবাই এটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো। হ্যাঁ, এখন কথা হচ্ছে ভাই দ্বিরুক্ত শব্দটা আমরা বুঝছি কিনা, দ্বিরুক্তি বুঝছি কিনা। এই দেখো দ্বিরুক্তি থেকে আমি দুইটা কোশ্চেন এখানে রাখছি, আস্তে আস্তে দেখবো আমরা কোথায় যাই। দুইটা কোশ্চেন শেষ, আর বাকি আছে 28টা কোশ্চেন। দেখি আজকে কে ফাটাই ফেলতে পারে। কয়জন দেখতেছি? এবার আসো 3 নম্বর কোশ্চেনটা, মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলে? দেখি একদম ইজি কোশ্চেন, এবং হচ্ছে আমাদের বাংলা লেকচারের প্রথম কোশ্চেনগুলাই হচ্ছে এটা, প্রথম টপিকসটাই আমরা এখানে, আমি একটু পরে আসব। কথা হচ্ছে মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলা হয়? দেখি উত্তর করো সবাই, সবাই দৌড়ে একটু উত্তর করো, দেখি সবাই একটু দৌড়ে উত্তর করো। হ্যাঁ সবাই একটু দৌড়াই উত্তর করো। 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনটা উত্তর করো। 3 নম্বর কোশ্চেন উত্তর করো, মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলে? বাক সংকেতের সংগঠনকে কি বলে? সবাই এ বলতেছে, সবাই এ বলতেছে। না বাক কয় না। হ্যাঁ তাহলে দেখো মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলে? সবাই উত্তর করতেছে দৌড়াইয়া। হ্যাঁ দেখো ভাই একটু খেয়াল করো, আমি যদি তোমাকে ভাষা নিয়ে কথা বলি, প্রথমত হচ্ছে ভাষা নিয়ে কথা বলতে গেলে আমরা জানি মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে কি বলা হয়? ভাষা বলা হয়। কি বলা হয়? মনের ভাব প্রকাশের মাধ্যমকে বলা হয় ভাষা। আমি একটু ভাষা নিয়ে একটু পরে তোমাকে কয়েকটা ইনফরমেশন দিব। খেয়াল করো যে মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠন কি বলা হয়েছে? বাক সংকেতের সংগঠন। এখন দেখো এটা শব্দ হবে না, বাক্য হবে না, ভাষা হবে অথবা ধ্বনি হবে। কারণ আমরা জানি ভাষার ক্ষুদ্রতম একককে কি বলা হয়? ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয় ধ্বনি। আর ভাষার প্রধান উপকরণ হচ্ছে কোনটা ভাইয়া?
বাক্য। এখন দেখো বাক সংকেতের সংগঠন, অর্থাৎ আমরা যে বাক্যের শব্দে কথা বলবো বা যেই ভাষায় কথা বলবো, কথা বলার আগে আমাদের কিছু ক্ষুদ্র বিষয় থাকে। যেমন আমি বললাম বন যোগ ধন, তাহলে কি হইলো? বন্ধন, একটা শব্দ গঠন করলো। তাহলে এখানে বন একটা ধ্বনি, ধন একটা ধ্বনি, তাহলে দুইটা ধ্বনির সমন্বয়ে একটা শব্দের সৃষ্টি হয়েছে। তাহলে আবার কয়েকটা শব্দ মিললে একটা বাক্য হইলো, আবার কয়েকটা বাক্য মিললে একটা ভাষা হইলো। কথাই ক্লিয়ার? তাহলে এখানে ক্ষুদ্রতম বিষয়টা কি হবে ভাইয়া? ধ্বনি হবে। তাহলে মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সঙ্গে কি বলা হয়? ধ্বনি বলা হয়। ক্লিয়ার? ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। এবার আসো 4 নম্বর কোশ্চেনটা সবাই একটু উত্তর দাও। যে বলছে কোনটি আরবি শব্দ? কোনটি আরবি শব্দ? ও, তোদেরকে ভাষা নিয়ে কথা বলার একটু কথা বলছিলাম। আচ্ছা, একটু ঠান্ডায় অবস্থা খারাপ রে ভাইয়া। হ্যাঁ, 4 নম্বর কোশ্চেনটা সবাই উত্তর দাও। 4 নম্বর কোশ্চেনটা সবাই উত্তর দাও। ভাই দেইটা তো কোশ্চেন উত্তর দিতেছে। সবাই 4 নম্বর কোশ্চেনটার উত্তর দাও। হ্যাঁ, সবাই হচ্ছে ভাইয়া, সবাই 4 নম্বর কোশ্চেনটার উত্তর দেয় এবং হচ্ছে সবাই ক্লাসগুলোকে হচ্ছে নিজেদের টাইমলাইনে একটু শেয়ার করো ভাই। কারণ কথা হচ্ছে আমরা যদি টাইমলাইনে তোমরা শেয়ার করো, তাহলে আমরা হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে এরকম হচ্ছে কোশ্চেন সলভিং ক্লাস দিব। অর্থাৎ দেখো আমি লেখাই দিচ্ছি আজকে হচ্ছে বাংলা কোশ্চেন সলভিং ক্লাস 1। এটা হচ্ছে বাংলা কোশ্চেন সলভিং ক্লাস 1 নিচ্ছি। সো তুমি হচ্ছে কোশ্চেন সবাই হচ্ছে কি বলে যদি শেয়ার করো, বেশি সংখ্যক শেয়ার আসলে আমরা অবশ্যই এইভাবে সলভিং ক্লাস দিব। তাহলে একটু উত্তর করো যে কোনটা আরবি শব্দ? কোনটা আরবি শব্দ? কোনটা আরবি শব্দ? দেখি উত্তর করো। কোনটা আরবি শব্দ? কোনটা আরবি শব্দ? হ্যাঁ হ্যাঁ, গুড। যারা হচ্ছে এ অপশনটা উত্তর করছো, যারা এ উত্তর করছো তাদের সঠিক উত্তর একটু খেয়াল করো। এই যে রোজা, এই রোজা শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। কোন শব্দ? ফার্সি শব্দ। নামাজ শব্দটা হচ্ছে একই কথা ফার্সি শব্দ। বেহেস্ত শব্দটা হচ্ছে একই কথা ফার্সি শব্দ। অর্থাৎ মনে রাখবা, আমি যদি রোজার আরবি শব্দের কথা বলি, রোজার আরবি শব্দ হচ্ছে সাওম। রোজার আরবি শব্দ কি হবে? সাওম। নামাজের আরবি শব্দ কি হবে? সালাত। নামাজের আরবি শব্দ কি হবে? সালাত। তারপর হচ্ছে বেহেশতের আরবি শব্দ কি হবে? জান্নাত। 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 তাহলে একটু খেয়াল করো, সাওম, সালাত, জান্নাত, এগুলো হচ্ছে কোন শব্দ? এগুলো হচ্ছে আরবি শব্দ। কিন্তু ফার্সি শব্দ কোনটা হবে? তার সমার্থকটা রোজা, নামাজ, বেহেশত, এগুলো হচ্ছে ফার্সি শব্দ। কোন শব্দ? ফার্সি শব্দ। কিন্তু গোসল, যে গোসল শব্দটা, এটা হচ্ছে আরবি শব্দ। আর এটার ফার্সি শব্দ হচ্ছে স্নান। এটার ফার্সি শব্দ কি হবে ভাইয়া? স্নান হবে। ক্লিয়ার? তাহলে কোনটা আরবি শব্দ? এখানে উত্তর, উত্তর হচ্ছে এ, গোসল। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? প্লিজ কমেন্ট, সবাই ক্লিয়ার কিনা? আমরা ক্লাসের শেষে ভাষা নিয়ে কথা বলবো। আমরা ক্লাসের শেষে হচ্ছে ভাষা নিয়ে কথা বলবো। সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? কমেন্ট করো প্লিজ। সবাই ক্লিয়ার কিনা? হ্যাঁ, গুড গুড। হ্যাঁ, এবার আসো ভাই, আমরা
5 নম্বর কোশ্চেনটা একটু কথা বলি, যে বলা হয়েছে বাংলা ব্যাকরণের বয়স কত। বাংলা ব্যাকরণের বয়স কত, সবাই একটু অ্যান্সার করো। 5 নম্বর কোশ্চেনটা সবাই একটু অ্যান্সার করো, যে বাংলা ব্যাকরণের বয়স কত, বাংলা ব্যাকরণের বয়স কত। ভাইয়া ক্লাসটা একটু সবাই নিজেদের টাইমলাইনে শেয়ার করো, সবাই নিজেদের টাইমলাইনে একটু শেয়ার করো। শেয়ার করো হচ্ছে রেখে দাও, নিজের টাইমলাইনে যদি শেয়ার করো হচ্ছে রাইখা দিতে পারো, যে পরবর্তীতে হচ্ছে আবার তুমি এটা করতে পারবা। ক্লিয়ার? বাংলা ব্যাকরণের বয়স কত, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই অ্যান্সার করো। হ্যাঁ সবাই হচ্ছে একটু শেয়ার করো ভাই। সবাই হচ্ছে একটু শেয়ার করো, আর সবাই একটু উত্তর করো, শেয়ারও করো, উত্তর করো সবাই। ওকে, সবাই একটু উত্তর করো দৌড়াইয়া। বলছে কি যে বাংলা ব্যাকরণের বয়স কত। একটু খেয়াল করো, আমরা জানি যে বাংলা ব্যাকরণ, এই যে বাংলা ব্যাকরণের যে ইতিহাস এবং হচ্ছে আলোচ্য বিষয় নিয়ে যদি কথা বলতে যাই, বাংলা ব্যাকরণের ইতিহাস নিয়ে কথা বলতে গেলে আমি যদি বলি বাংলা ব্যাকরণ সর্বপ্রথম কোন ভাষায় রচিত হয়। বাংলা ব্যাকরণ সর্বপ্রথম রচিত হয় পর্তুগিজ ভাষায়। কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। কত সালে? 1743 সালে। কত সালে? 1743 সালে। এটা রচয়িতা কে ছিলেন? রচয়িতা ছিলেন ম্যানুয়েল দা আরসুম্পসাও। রচয়িতা কে ছিলেন? ম্যানুয়েল দা আরসুম্পসাও। তাহলে খেয়াল করো, বাংলা ব্যাকরণ সর্বপ্রথম রচিত হয় কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। কত সালে? 1743 সালে। এখন আগে আমরা উত্তরটা একটু করে ফেলি, যে বাংলা ব্যাকরণের বয়স কত বছর? উত্তর হবে সি নাম্বার 250 বছর। যারা হচ্ছে বি দিছ, ডি দিছ, এ দিছ, সকলের উত্তরটা হচ্ছে ভুল। সঠিক উত্তর হচ্ছে এখানে 250 বছর। আশা করি এটা ক্লিয়ার। এবার আসো আমি একটু তোমাদেরকে বাংলা ব্যাকরণের ইতিহাস নিয়ে যদি কথা বলতে যাই, বাংলা ব্যাকরণের ইতিহাস নিয়ে কথা বলতে গেলে দেখো, বাংলা ব্যাকরণ সর্বপ্রথম রচিত হয় কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। কোন ভাষায় রচিত হয় ভাই? বাংলা ব্যাকরণ সর্বপ্রথম রচিত হয় পর্তুগিজ ভাষায়। পরবর্তীতে বাংলা ব্যাকরণ গ্রন্থ রচিত হয় ইংরেজি ভাষায়। একটু খেয়াল করো, একটা হচ্ছে রচিত হয় কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়, টোটাল বই। কিন্তু যদি বলা হয় বাংলা ব্যাকরণ গ্রন্থ, কি বললাম? ব্যাকরণ গ্রন্থ। ব্যাকরণ গ্রন্থ রচিত হয় ইংরেজি ভাষায়। কত সালে? 1778 সালে। কত সালে? 1778 সালে। এবং রচয়িতা কে ছিলেন? ন্যাথানিয়েল ব্রাসি হেলহেড। ন্যাথানিয়েল ব্রাসি হেলহেড। তাহলে খেয়াল করো যে বাংলা ব্যাকরণ সর্বপ্রথম রচিত হয় পর্তুগিজ ভাষায় 1743 সালে, এবং রচয়িতা ছিলেন ম্যানুয়েল দা আরসুম্পসাও। এবং পরবর্তীতে বাংলা ব্যাকরণ গ্রন্থটা ইংরেজি ভাষায় রচিত হয় কত সালে? 1778 সালে। এটা কি ছিল? ব্যাকরণ গ্রন্থ। রচয়িতা কে ছিলেন? ন্যাথানিয়েল ব্রাসি হেলহেড। এবং এটার নাম কি ছিল? এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। কি ছিল? এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আমি আর কোন ইনফরমেশন এখন দিব না, সময় সংক্ষেপ, আমাদের 30টা কোশ্চেন সলভ করতে হবে। জাস্ট এতটুকু পর্যন্ত রাখো যে বাংলা ব্যাকরণ সর্বপ্রথম রচিত হয় পর্তুগিজ ভাষায়, এবং বাংলা ব্যাকরণ গ্রন্থ রচিত হয় ইংরেজি ভাষায় 1778 সালে। আরেকটা ইনফরমেশন দিয়ে দেই, বাংলা ব্যাকরণ সর্বপ্রথম বাংলা ভাষায় রচিত হয়। কোন ভাষায়? বাংলা ভাষায় রচিত হয় 1833 সালে। কত সালে? 1833 সালে। যার রচয়িতা ছিলেন রাজা রামমোহন রায়। কে ছিলেন? রাজা রামমোহন রায়। কে ছিলেন? রাজা রামমোহন রায়। তাইলে 1833 সালে এটা রচিত হয়। কিন্তু এই রাজা রামমোহন রায় সর্বপ্রথম বাংলা ব্যাকরণটাকে ইংরেজি ভাষায় রচনা করেন। কোন ভাষায়? ইংরেজি ভাষায় 1826 সালে। তার পরবর্তীতে 1833 সালে তিনি এটা বাংলায় অনুবাদ করেন এবং এটার নাম দেন গৌড়ীয় ব্যাকরণ। তাহলে যদি বলা হয় বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় রচিত হয় কত সালে?
1833 সালে। নাম কি ছিল? গৌড়ীয় ব্যাকরণ। রচিয়তাকে রাজা রামমোহন রায়। এবং যদি বলা হয় বাংলা ব্যাকরণ সর্বপ্রথম কোন ভাষায় রচিত হয়? পর্তুগিজ ভাষায়। রচিয়তা কে ছিলেন? ম্যানুয়েল দা আশব্যসাও। আবার যদি বলা হয় বাংলা ব্যাকরণ গ্রন্থ কোন ভাষায় রচিত হয়? ইংরেজি ভাষায় রচিত হয়। কত সালে? 1778 সালে। রচিয়তাকে ন্যাথানিয়েল ব্রাসি হেলহেড। এতটুকু সবাই ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার থাকো তাহলে সবাই একটু ক্লিয়ার লিখো। এতটুকু সবাই ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার থাকো তাহলে সবাই একটু ক্লিয়ার লিখো। এতটুকু ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার থাকো সবাই ক্লিয়ার লিখো। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া যায় না কেন? আপনার যত সমস্যা আমাদের পেজে করুন। আমাদের টিচারদের হোয়াটসঅ্যাপে এখন মেসেজ দেওয়ার দরকার নাই। জাস্ট হচ্ছে পেজে মেসেজ করুন। ক্লিয়ার? এবার আসো ভাই 6 নম্বর কোশ্চেনটা ব্যাকরণ। এটা সবাই পারার কথা। যদি তোরা না পারছস তোদের খবর আছে। বলছে কি ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটা? সবাই একটু উত্তর করো যে ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটা? ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? অ্যান্সার করো, দৌড়াই করো অ্যান্সার দৌড়াই করো। হ্যাঁ, আমি এটা নিয়ে বেশিক্ষণ সময় ক্ষেপণ করবো না। এখানে বলা হয়েছে বাংলা ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটা? বিশেষভাবে বিভাজন। এটা কখনোই হবে না। এখন যদি বলা হয় ব্যাকরণ শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে? বি যুগ আ যুগ ক্রি যুগ অন। তাহলে খেয়াল করো ব্যাকরণ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটা? বি যুগ আ যুগ ক্রি যুগ অন। এখন খেয়াল করো বি শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে, অন শব্দের অর্থ হচ্ছে বিশ্লেষণ। তাহলে বিশেষভাবে বিশ্লেষণ। তাহলে কি বলা যায়? ব্যাকরণ শব্দের সঠিক কৃত প্রত্যয় কোনটা হবে? বি যুগ আ যুগ ক্রি যুগ অন। ক্লিয়ার? আর একটু যদি তোমাকে ইনফরমেশন দিতে যাই, একটু ওয়েট। একটু সবাই একটু কমেন্ট করো এটা ক্লিয়ার কিনা যে ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কি হবে। খেয়াল করো ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। বিশেষভাবে বিশ্লেষণ। সবাই ক্লিয়ার কিনা? এখন মনে হচ্ছে ভাইয়া ব্যাকরণ কাকে বলে? কে বলতে পারবা? আচ্ছা, এই আমাদের ক্লাসগুলো শেয়ার হচ্ছে না। হাই রে, তোরা শেয়ার করতেছিস না রে ভাইয়ারা। আচ্ছা দেখো, তাহলে এটা ক্লিয়ার যে ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে কি বলে? প্রকৃতি প্রত্যয় হচ্ছে বিযুগ আযুগ ক্রিযুগ অন। এখানে ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। কি ভাই? বিশেষভাবে বিশ্লেষণ। এবার আসো আমরা 7 নম্বর কোশ্চেনটাতে যাই। দেখি উত্তর করো যে যৌগিক স্বরধ্বনি কতটি? যৌগিক স্বরধ্বনি কতটি? সবাই একটু দৌড়াই অ্যান্সার করো যে যৌগিক স্বরধ্বনি কতটি? হ্যাঁ জুনায়েদ, যে শাস্ত্র বা নিয়মাবলী সমষ্টি যা একটি ভাষাকে শুদ্ধভাবে বলতে পারতে লিখতে সাহায্য করে। আচ্ছা, ব্যাকরণ কাকে বলে? যে শাস্ত্র পাঠ করিলে
ভাষাকে শুদ্ধরূপে লিখতে পড়তে বলতে পারা যায় তাকেই বলা হয় ব্যাকরণ। এটা পরীক্ষায় জীবনও হইতো না। এখন দেখো এটা এখানে কি বলছে, যৌগিক স্বরধ্বনি কতটি, দেখি কে অ্যান্সার করতে পারে। যৌগিক স্বরধ্বনি কতটি, দেখি কে অ্যান্সার করতে পারে, দেখি কে অ্যান্সার করতে পারে। সাবিকুন নাহার কবিতা লেখছেন এ, খবর আছে মাথা ভাঙবু, শুধু অফলাইন পাইয়া লই তোর খবর আছে। আচ্ছা যারা উত্তর করতেছে আগে আমার একটু কথা বুঝো, যে যৌগিক স্বরধ্বনি মনে রাখবা, আমি একটু পরে এখানে আসতেছি, এখানে একটু দেখো, এখানে একটু দেখো, আমি যদি স্বরধ্বনির কথা বলি, যদি স্বরধ্বনির কথা বলি, আমরা জানি মৌলিক স্বরধ্বনি সরি আমি যদি বলি তোমাকে অর্ধ স্বরধ্বনি কয়টি, অর্ধ স্বরধ্বনি হচ্ছে চারটি। কয়টি? চারটি। কি কি? রস্বই, রস্বাউ, এ, রস্বই রস্বাউ এ ও, নাকি? হ্যাঁ, এগুলো হচ্ছে অর্ধ স্বরধ্বনি। তাহলে অর্ধ স্বরধ্বনি কয়টা? অর্ধ স্বরধ্বনি হচ্ছে চারটা, রস্বই রস্বাউ এ ও। হ্যাঁ, একটু খেয়াল করো, তাহলে এই যে অর্ধ স্বরধ্বনি চারটা থাকে, আমরা জানি বাংলা ব্যাকরণে কার বর্ণ কয়টা? কার বর্ণ হচ্ছে 10টা। কার বর্ণ কয়টা? 10টা। এখন এই যে রস্বই, তার কার বর্ণ কি হবে? রস্যিকার। এই যে রস্বাউ, তার কার বর্ণ কি হবে? রস্যুকার। এই যে এ, এর কার বর্ণ কি হবে? একার। এই যে উ, এর কার বর্ণ কি হবে? উকার। তাহলে খেয়াল করো, এই কার বর্ণগুলা যখন, অর্থাৎ এই যে অর্ধ স্বরধ্বনিগুলা যখন কার বর্ণ হিসাবে বসে, আমার কথা একটু শুইনো, অর্ধ স্বরধ্বনিগুলা যখন কার বর্ণ হিসাবে বসে তখন সেটাকে অর্ধ স্বরধ্বনি বলা হয় না। তখন সেটাকে কি বলা হয় না? অর্ধ স্বরধ্বনি বলা হয় না, তাকে বলা হয় পূর্ণ স্বরধ্বনি। মনে রাখবা, একটা পূর্ণ স্বরধ্বনি, একটা পূর্ণ স্বরধ্বনি যোগ একটা অর্ধ স্বরধ্বনি মিলিত হইলে সেটা হবে যৌগিক স্বরধ্বনি। কোন স্বরধ্বনি? যৌগিক স্বরধ্বনি। খেয়াল করো, একটা অর্ধ স্বরধ্বনি সরি একটা পূর্ণ স্বরধ্বনি একটা অর্ধ স্বরধ্বনি একসাথে যুক্ত হলে সেটা কিসে গঠন করে? যৌগিক স্বরধ্বনি গঠন করে। যেমন আমি বললাম লাউ, কি বললাম ভাইয়া? লাউ বললাম। কি বললাম? লাউ বললাম। তাহলে দেখো এখানে লাউ শব্দের মধ্যে প্রথমে কি আছে? আকার, এরপরে কি আছে? রস্যকার। তাহলে দেখো এখানে যে কার বর্ণটা আছে এটা কোন স্বরধ্বনি? পূর্ণ স্বরধ্বনি। কিন্তু এইটা কি এখানে স্বাধীন রূপে বসছে কিনা? স্বাধীন রূপে বসছে। স্বাধীন রূপে বসলে এটাকে বলা হবে অর্ধ স্বরধ্বনি। কিন্তু আমি যদি বলতাম যে ধরো লেবু, কি বললাম? আচ্ছা ধর বললাম নেই, কি বললাম? নেই। দেখো তো এখানে এই যে একারটা, এই যে একারের বর্ণ কি? এ। তাহলে এ কি একটা অর্ধ স্বরধ্বনি না? কিন্তু এটা এখানে কি হিসাবে বসছে? একার হিসেবে বসছে। তাই একার হিসেবে বসলে এটাকে পূর্ণ স্বরধ্বনি বলা হয়। আর এইখানে এই যে রস্বইটা, সে ইন্ডিভিজুয়ালি, সে ভিজুয়ালি এখানে স্বাধীনভাবে বসছে, তাই এটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। তাহলে আমরা লিখতে পারি এ রস্বই, তাহলে কি হয়? এই হয়। তাহলে এটা কি হয়? আউ হয়। তাহলে একটু খেয়াল করো, এইভাবে পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি একসাথে যুক্ত হইলে তাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। এইভাবে যৌগিক স্বরধ্বনি তুমি যদি এভাবে লিখতে যাও, যৌগিক স্বরধ্বনি পাইবা টোটাল কয়টা? 25টা। কয়টা পাবা? 25টা পাবা। কিন্তু যদি বলা হয় যৌগিক বর্ণ কয়টা, যৌগিক স্বরবর্ণ কয়টা, তাহলে দেখো আমি বললাম ওই, আরেকটা হচ্ছে ও। তাহলে যেমন ও রস্বই ওই, ও রস্বাউ ও। তাহলে একটা স্বরবর্ণ ও, আরেকটা স্বরবর্ণ রস্বই, দুইটা স্বরবর্ণের সমন্বয়ে হইল ও। তাহলে এই ওটা হচ্ছে যৌগিক স্বরবর্ণ। যৌগিক স্বরবর্ণ কয়টা? যৌগিক স্বরবর্ণ হচ্ছে 2টা, কিন্তু যৌগিক স্বরধ্বনি কয়টা? 25টা। যারা উত্তর দিচ্ছেন, যারা উত্তর করছেন হচ্ছে যৌগিক স্বরধ্বনি 2টা, তাদের কপালে ফিসা মারা। আর যারা উত্তর করছেন যৌগিক স্বরবর্ণ হচ্ছে 25টা, তাদের উত্তর রাইট। কে কে করছে একবার একটু দেখো। তাহলে দেখো এখানে এই যে 7 নম্বর কোশ্চেন, যে যৌগিক স্বরধ্বনি, কি বলছে? যৌগিক স্বরধ্বনি। তাহলে যৌগিক স্বরধ্বনির উত্তর কয়টা হবে? 25টা। সবাই ক্লিয়ার কিনা? ভাই ক্লিয়ার নি লেখছিনি?
তাহলে দেখো এখানে যৌগিক স্বরধ্বনি কয়টা হবে? 25টা। যদি বলতো যৌগিক স্বরবর্ণ, যদি বলতো যৌগিক স্বরবর্ণ, যদি বলতো যৌগিক স্বরবর্ণ, তাহলে উত্তর হতো কোনটা? 2টা। ক্লিয়ার? কতজন দেখতেছে? হ্যাঁ, ওকে। এবার হচ্ছে 8 নম্বর। এটা উত্তর করো সবাই। 8 নম্বর, যে কারক ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? কারক ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? দেখি এটার উত্তর কে করতে পারো, দৌড়ে করো। যে কারক ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? কারক ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? দেখি এটার উত্তর কে পারে, এটার উত্তর কে করতে পারে দেখি। কারক ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? কারক সামনে দেখি স্লো মারতেছে। আপনি ইয়াতে আপনার আইডিতে যান। আমি মোবাইলটা চেঞ্জ করতে পারি, আইফোন লোন। আপনি সামনে একটা কোন দেখো ভাইয়া, তোমাদেরকে নিয়ে আমরা এত কষ্ট করতেছি, তোদের থেকে জাস্ট চাই একটু শেয়ার, ঠিক আছে? কারণ আমাদের ক্লাসের রিচগুলো বাড়বে, আমাদের পেজের রিচগুলো বাড়বে। এই জন্য তোমাদেরকে বারবার বলি যে ভাইয়া শেয়ার করতে। আমরা তো তোমাদের জন্য, এই যে এখানে আমি 30টা কোশ্চেন সাজাইলাম, 30টা কোশ্চেন সাজাইতে আমার মিনিমাম 3 ঘন্টা সময় লাগছে। ক্লিয়ার? তো তোমাদের জন্য এত কষ্ট করে আমরা ক্লাসগুলো নিতেছি, তোমরা যদি একটু শেয়ার না করো তাহলে বিষয়টা কেমন দেখা যায় না? সবাই কেউ উত্তর করছো রূপতত্ত্ব। সাব্বির, তোর মাথা ভাঙ্গাম, তুই কোনো মতো কুমিল্লাতে আয়, তুই আমার লগে আইয়া দেয়া করবি, পার্সোনালি দেয়া করবি। আর লগে তুই আসার সময় হাতুড়ে একটা লয়ে যাবি। হ্যাঁ, ইফতেখার হুসাইন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ইফতেখার, অলরেডি তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো, তারপরও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে টপ করতে হবে, অবশ্যই ক্লাস করো ভাইয়া। হ্যাঁ দেখ, যারা উত্তর করছো রূপতত্ত্ব, ভাই তুই লেখা রাখ, তুই দেখ কয়েকদিন ভালো করে পড়াশোনা না করছ, তুই কুবিতে পরীক্ষা দেওয়ার দরকার নাই। উত্তর দেখ। কারক, কারক কোন তত্ত্বে আলোচনা করা হয়? শব্দতত্ত্ব। এটা আগে ছিল, আগে ছিল, আগের বই অনুসারে কারক হচ্ছে শব্দতত্ত্বে আলোচনা করা হইতো। কিন্তু আমি বললাম যে বাবাকে বড্ড ভয় পাই। কি বললাম? বাবাকে ভয় পাই। কি বললাম এখানে? বাবাকে ভয় পাই। তাহলে এই বাক্যের মধ্যে বাবাকে কোন কারকে কোন বিভক্তি? আমরা জানি ভয় পাইলে সেটা হয় অপাদান কারক। কোন কারক? অপাদান কারক। তাহলে বাবাকে কোন কারক হয়? অপাদান কারক। অপাদান কারকে দ্বিতীয় বিভক্তি হয়। তাহলে ভাইয়া কথা হচ্ছে এই বাক্যের মাধ্যমেই কিন্তু আমরা কারক নির্ধারণ করতে পারি। তাহলে এটা কোন তত্ত্বে আলোচনা করা হবে? বাক্য তত্ত্বে। কোন তত্ত্বে? বাক্য তত্ত্বে। তাহলে শব্দ তত্ত্বে কোনগুলো আলোচনা করা হয়? শব্দ তত্ত্বে আলোচনা করা হবে সমাস, তারপর হচ্ছে উপসর্গ, অনুসর্গ, বচন, তারপর হচ্ছে বিভক্তি, তারপর হচ্ছে তোমার সংখ্যাবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, তারপর হচ্ছে তোমার লিঙ্গ। এই যে এইগুলো হচ্ছে শব্দ তত্ত্বে আলোচনা করা হবে। আর বাক্য তত্ত্বের আলোচনা বিষয়টা আমরা মুখস্থ রাখার শর্টকাট টেকনিক দেখাই দিচ্ছি। কার, পদ, পদ, উক্তি, অনু, বাচ্য, বাক্য, জ্যোতি। কি বললাম? বাক, কার, পদ, পদোক্তি, অনুবাচ্য, বাক্য, জ্যোতি। তাহলে খেয়াল করো এখানে এই কার মানে হচ্ছে, কার মানে হচ্ছে কোনটা ভাইয়া? কারক। পদ মানে হচ্ছে পদক্রম, এই পদ মানে হচ্ছে পদের পরিবর্তন, এই পদ মানে হচ্ছে পদের পরিবর্তন। উক্তি আলাদা উক্তি। অনু মানে হচ্ছে বাংলা অনুজ্ঞা। যেমন আমি অনুজ্ঞাগুলো কি কি আমি বললাম, ঠিকভাবে নামাজ পড়ো, ঠিক পথে চলাফেরা করলো, আল্লাহ তোমার ভালো করুক। এই যে আমি আদেশ, অনুরোধ, উপদেশ এগুলা বুঝাইলাম, সেটা হচ্ছে অনুজ্ঞা। আর বাচ্য, বাচ্য আলাদাই, বাচ্চ একটা টপিক, সেটা হচ্ছে বয়েস। আর বাক্য মানে হচ্ছে এক কথায় প্রকাশ। কি এটা ভাইয়া? এক কথায় প্রকাশ। এবং হচ্ছে আর একটা হচ্ছে গত ক্লাসে আমরা পড়লাম বাক্য প্রকরণ।
বাক্য প্রকরণ, আর একটা হচ্ছে জ্যোতি বা বিরাম চিহ্ন। এটি একটু লিখে নাও, জ্যোতি বা বিরাম চিহ্ন। তাহলে এখানে কার পদ পদ উক্তি অনুবাচ্য বাক্য জ্যোতি, শর্টকাটে মুখস্থ রাখবা। কার পদ পদ উক্তি অনুবাচ্য বাক্য জ্যোতি, কার পদ পদ উক্তি অনুবাচ্য বাক্য জ্যোতি। তাইলে কারক ব্যাকরণের কোন অংশ আলোচনা করা হয়? বাক্য তত্ত্বে। তাহলে ধ্বনি তত্ত্বে কি অপরাধ করছে? ধ্বনি তত্ত্ব বলে দেই, নত্ব সত্যবিধান সন্ধি ধ্বনির পরিবর্তন, এইগুলো হচ্ছে ধ্বনি তত্ত্বে আলোচনা করা হয়। এতটুকু সবাই ক্লিয়ার কিনা ভাইয়া? কমেন্ট করে এতটুকু সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার নেই ভাইয়া একটু দেখেন, ভাইয়া পুরাতন বইয়ে দেওয়া আছে। পুরাতন বইয়ে দেওয়া আছে, পুরাতন বইয়ের মধ্যে দেওয়া আছে কারক হচ্ছে ব্যাকরণের শব্দত্বে আলোচনা করা হয়, কিন্তু রিয়াজ স্যার বলছে কারক হচ্ছে ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচনা করা। তাহলে সঠিক উত্তর কারক হচ্ছে বাক্যতত্ত্বে। কিন্তু আগে যদি বলা হইতো, যদি এবার একটু ক্লিয়ার করে নাও, যদি বলা হয় কারক ও বিভক্তি, কোশ্চেনে যদি থাকে কারক ও বিভক্তি ব্যাকরণের কোন অংশ আলোচনা করা হয়, চোখ বন্ধ করে উত্তর করবা শব্দতত্ত্বে। কোন তত্ত্বে? শব্দতত্ত্বে। কিন্তু যদি আলাদাভাবে যদি বলা হয় কারক ব্যাকরণের কোন অংশ আলোচনা করা হয়, 100% শিওর উত্তর হবে বাক্যতত্ত্ব বা পদক্রমে। এটা মাইন্ডেড, এটা মাথায় রাখবা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ভাই এরপর একটা জান 9 জোরে দিনা আমি যে আতেলারি এই জন্য আর কি একদম সিম্পলি ধরে রাখছি এটারে। আর একটু উপরে তোলেন না। এবার একটু খেয়াল করো ভাইয়া, নিচের কোনটি নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি? সাই ইন্দাদ ভাই আপনি একটা প্রশ্নের উত্তর করেন। নিচের কোনটি নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি? দেখি উত্তর করো সবাই, দৌড়াই উত্তর করো, দেখবো কে উত্তর করতে পারে। আমার কাছে দেখ। দেখি কে উত্তর করতে পারে যে যারা টাইমলাইনে শেয়ার করবে তারা হচ্ছে পিডিএফ পাবে। আরেকটা কথা ভাইয়া আমি বলে দেই, আমাদের যে এখানে 30টা এমসিকিউ দেওয়া আছে, এই 30টা এমসিকিউ অর্থাৎ আমি যেগুলো ক্লাস করাচ্ছি আজকে এখানে, যারা হচ্ছে নিজের টাইমলাইনে শেয়ার করবা, শেয়ার করার পর হচ্ছে তুমি স্ক্রিনশট করে সহকারে প্রুফ সহকারে আমাদের পেজে নক করবা। নক করলে তুমি এই 30টা এমসিকিউ তোমাকে আমি পিডিএফ দিয়ে দিব। ক্লিয়ার? তো এই জন্য হচ্ছে তুমি অবশ্যই এটাকে কি করতে হবে? শেয়ার করতে হবে। তোরা রে সহজ বাংলায় না করলে তোরা বুঝোস না ভাইয়া। দেখ, নিচের কোনটি নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি? আচ্ছা দেখি এটার উত্তর কে করে ভাই, দেখছে একটু। জয়পুরি যেহেতু ওয়াটারমার্কটা দেওয়ার দরকার নেই। এবং আরেকটা অ্যান্সার করো, এই যে কথোপকথনের সন্ধি বিচ্ছেদ করো, বনৌষধের সন্ধি বিচ্ছেদ করো, মনোযোগের সন্ধি বিচ্ছেদ করো, অন্যান্যের সন্ধি বিচ্ছেদ করো। সবাই দৌড়াই অ্যান্সার করো, দৌড়াই উত্তর করো। কথোপকথনের সন্ধি বিচ্ছেদ করবা, বনৌষধের সন্ধি বিচ্ছেদ করবা, মনোযোগের সন্ধি বিচ্ছেদ করবা, অন্যান্যের সন্ধি বিচ্ছেদ করবা। এরপরে লিখবা উত্তর কোনটা হবে। তাড়াতাড়ি সবাই লেখো, তাড়াতাড়ি। আমার সুন্দর দেয়া জানি। সুন্দরী আচ্ছা সমতটা লগলা লাগাইলাম না একটা 11 ভাই কি কি এক্সারসাইজ না এতজন পুলাইন দেখতে যদি শেয়ার না করে দিয়ে আমি একটু কই কটা শেয়ার করতে চাইলে ভাইয়া তোরা সবাই একটু নিজের টাইমলাইনে শেয়ার কর ভাই। মাত্র 10টা শেয়ার হয়েছে। ইমদাদ ভাই আমাকে বলছে, আমাদের পেজের যে সিইও সাহেব আছে আমাদের ফাইম স্যার, উনি বলে দিয়েছে আজকে যদি 30টার উপরে শেয়ার করতে পারি তাহলে খাওয়াইবো। তাহলে ভাইয়া তোরা একটু তাড়াতাড়ি শেয়ার কর। 30টা কোশ্চেন যদি 30 জন শেয়ার না করছ তাহলে কেমনে হয় ভাই? তোরা সবাই তো ক্লাস করতেছে, প্রায় 35-এর উপরে ক্লাস করতেছে। তো সবাই একটু শেয়ার করো ভাইয়া, খিদা লাগিয়ে রয়েছে, খাইতে হইব, তাড়াতাড়ি শেয়ার কর। বলছে যে নিপাতনের সিদ্ধ, ভাই তোমাদের টার্গেট বলছি যেটা, যে কথোপকথনের সন্ধি বিচ্ছেদ করবা, বনৌষধের সন্ধি বিচ্ছেদ করবা, মনোযোগের সন্ধি বিচ্ছেদ করবা, অন্যান্যের সন্ধি বিচ্ছেদ করবা। তাড়াতাড়ি করো। হ্যাঁ সবাই উত্তর ডি দিছো, যারা উত্তর ডি দিছো তাদেরটা সঠিক উত্তর। অন্যান্য হচ্ছে এখানে, অন্যান্য শব্দটা হচ্ছে এখানে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি। তাহলে দেখা খেয়াল করো, কথোপকথনের সন্ধি বিচ্ছেদ হচ্ছে কথা যোগ উপকথন, কথা যোগ
উপকথন বনৌষধের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বন যোগ ঔষধ, বন যোগ ঔষধ। যদি বলা হইতো বনৌষধি, যদি বলা হইতো বনৌষধি, তাইলে তার সন্ধি বিচ্ছেদ হইতো বন যোগ ঔষধি। কি হইতো? বন যোগ ঔষধি। কিন্তু যদি হয় বনৌষধ, খেয়াল করবা লাস্টের শব্দটা যদি, লাস্ট শব্দটা যদি ঔষধ থাকে তাহলে এটা জাস্ট হবে ঔষধ, কিন্তু যদি ধৈর্য শিকার ধি থাকে তাহলে শেষটাতে লাগাই দিবা ঔষধি, এটা ঔষধি হবে না, এটা হবে ঔষধি। যেমন বনৌষধি, মহৌষধি, তাহলে মহাযোগ ঔষধি। কিন্তু যদি বলা হয় পরম ঔষধ তাহলে হবে পরম যোগ ঔষধ। তাহলে কি হবে? পরম যোগ ঔষধ। তারপর যদি এখন খেয়াল করো মনোযোগ শব্দটাকে বাংলা কি হয়? মনোযোগ যোগ, মনোযোগ যোগ। তাহলে এখানে মনোযোগটা কোন সন্ধি? এটা হচ্ছে বিসর্গ সন্ধির উদাহরণ। তাহলে এই অন্যান্য, অন্য শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে অন্য যোগ অন্য, তাহলে অন্যান্য। তাহলে এখানে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি হচ্ছে কোনটা ভাইয়া? অন্যান্য। আশা করি সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো ভাইয়া। আমি বলে দিই, আরে নেটওয়ার্ক কানেক্ট তুই দিদি আমার আর কইছ ভাইয়া খাওয়ান, খবর আছে তোর, যা যাচ্ছা একটু ইয়ে কমেন্ট গুলো দেখতাম। কমার্সে পড়াশোনা করছো, বাংলা পড়ো নাই, দেখবে এই বিসিএস এর ইন্টার দেবো তো ধরা কিনা পড়তেইব। এই দেন ক্লাস করবো ভাইয়া। সুমাইয়া, সুমাইয়া, সামিয়া, সুমাইয়া। বনযোগ ঔষধ হবে না ভাইয়া, বনযোগ ঔষধ, বনযোগ ঔষধ। এবার আসো একটা ফার্স্ট পার্টের একটা কোশ্চেন। সোনার তরী কবিতায় কোন মাসের কথা বলা আছে? সোনার তরী কবিতায় কোন মাসের কথা বলা আছে? দেখি এটার উত্তর কে পারে। দেখো কি বলছে যে সোনার তরী কবিতায় কোন মাসের কথা বলা আছে। তাহলে উত্তর করো ভাই, আমি একটু সোনার তরী নিয়ে ইনফরমেশন দেই। মনে রাখবা এই সোনার তরী কবিতাটা হচ্ছে মাত্রাবৃত্ত চন্দ্রে রচিত। কোন চন্দ্রে রচিত? মাত্রাবৃত্ত চন্দ্রে রচিত। এবং এইটার মধ্যে টোটাল স্তবক আছে কয়টা ভাইয়া? স্তবক আছে হচ্ছে 6টা, প্রতি স্তবকে লাইন আছে হচ্ছে 7টা, টোটাল লাইন হচ্ছে 42টা। তাহলে খেয়াল করো, এই কথা হচ্ছে না, সোনার তরী কবিতার মধ্যে টোটাল লাইন কয়টা? 42টা। স্তবক আছে কয়টা? 6টা। প্রতি স্তবকে লাইন কয়টা? 7টা। আর প্রতি মাত্রার, প্রতি লাইনে মাত্রা আছে কয়টা? 8 যোগ 5 13 মাত্রা। কত মাত্রা ভাইয়া? 13 মাত্রা। আরো যদি বলা হয় সোনার তরী কবিতার মধ্যে কবি নিজেকে কি কার সাথে তুলনা করছে? কবি নিজেকে কৃষকের সাথে তুলনা করছেন। কিসের সাথে তুলনা করছেন? কৃষকের সাথে। এবং যদি আরো যদি বলা হয় যে সোনার তরী কবিতার মধ্যে কোন কোন ঋতুর কথা বলা আছে? সোনার তরী কবিতার মধ্যে ঋতুর কথা বলা আছে বর্ষা ঋতু। কোন ঋতু? বর্ষা ঋতু। এখানে কোশ্চেনটা ছিল সোনার তরী কবিতায় কোন মাসের কথা বলা আছে? মনে রাখবা ওইখানে বলা আছে শ্রাবণ মাসের কথা। কোন মাসের কথা বলা আছে? শ্রাবণ মাস। ওই যে এটা হিপ হপ সং এর মতো, ওই যে কি বলে, ভুলে গেছি, আচ্ছা বাদ দে। গগনে গর্জে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। এই যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, এই যে কবিতাটা, এটা হচ্ছে হিপ হপ সং এর মতো। এটা সবাই ইয়ে করবা, পুরাটা পারি না। আয় তাহলে হচ্ছে সোনার তরী কবিতায় কোন মাসের কথা বলা আছে? শ্রাবণ মাস। সবচেয়ে ইনফরমেশন যেগুলো দিয়ে দিলাম। সোনার তরী কবিতায় মাত্রাবৃত্ত দেখবা, এই যে মাত্রা থেকে তুমি একটা কোশ্চেন পাবা। তুমি হচ্ছে মাত্রা থেকে একটা কোশ্চেন অবশ্যই 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 পাবা। দেখছো কিনা তোমরা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনি বারে রাখছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় মাত্রা থেকে একটা কোশ্চেন আসছে যে নিচের কোনটি অক্ষরবৃত্ত চন্দ্রে রচিত নয়। তাহলে এখন খেয়াল করো যে মাত্রা থেকে তুমি একটা কোশ্চেন পাবা। তাহলে এখানে উত্তর হচ্ছে শ্রাবণ। যদি ঋতুর কথা বলা হয় কোন ঋতু? বর্ষা ঋতু। এবং বর্ষাটাকে কার সাথে তুলনা করা হয়েছে? মহাকালের সাথে। কার সাথে তুলনা করা হয়েছে? মহাকালের সাথে। আশা করি ক্লিয়ার। এইটা 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 কি তোরা সাউন্ড পেয়েছিস না? তোরা সাউন্ড পেয়েছিস না?
অবশ্যই চেহারা দেখে ক্লাস নিতে হবে। হ্যাঁ, এবার আসো ভাইয়া, নিচের কোনটি সমীভবনের উদাহরণ? এটা হচ্ছে আমাদের ধ্বনির পরিবর্তনের টপিক। নিচের কোনটি সমীভবনের উদাহরণ? দেখি কে উত্তর করতে পারে, দৌড়াইয়া উত্তর করো, আমার কাছতে কাছতে জীবন শেষ। আমার কাছে 18 ব্যাচের ড্রাইভার তোর কাছে টিউশন হবে 18 আমার সিনিয়র আমাকে টিউশন চাই আল্লাহ অনলাইনে ওই যে শুধু সমতট আমাকে টিউশন চাই আর নিজে টিউশন করি ভাই দেন একটু এই এলাকায় তো কমিটি দেখা যায় না। এটারে টিপ দেন নেই এই যে। আচ্ছা হ্যাঁ, সবাই হচ্ছে একটু এবার 11 নম্বর কোশ্চেনটা অ্যান্সার করো সবাই। 11 নম্বর কোশ্চেনটা অ্যান্সার করো। সমীভবন, সমীভবন নট স্বরসঙ্গতি। স্বরসঙ্গতির সাথে সমীভবন প্যাচ লাগাবা না প্লিজ, ভুল উত্তর দেওয়ার দরকার নাই, দরকার উত্তর করিও না, তারপরে ভুল উত্তর দিও না। আচ্ছা দে দে ভুল উত্তর দে, অ্যান্সার কর, সবাই উত্তর কর, দৌড়ে উত্তর কর, আমি ক্লিয়ার করে দিব। দেখো নিচের কোনটি সমীভবনের উদাহরণ, আমি একটু তোমাকে দেখাই দেই। দেখো এই যে সত্য থেকে সত্য কি বলা হয়েছে, কেন এটা উত্তর হইল না? সত্য থেকে সত্য, দেখো তো এই যে সত্যের সাথে মাঝখানে কি আসলো? রস্যই আসলো, তাহলে এটা কি হবে ভাইয়া? এটা হচ্ছে স্বরাগম। কোন স্বরাগম? এটা হচ্ছে মধ্য স্বরাগম। কোন স্বরাগম? মধ্য স্বরাগম। তাহলে সঠিক উত্তর এটা হবে না। এবার আসো তুলা থেকে তুলু, একজন উত্তর করছো বি নাম্বার, কেমনে ভাইয়া? দেখো এটা হচ্ছে স্বরসঙ্গতি। এটা কিসের উদাহরণ? স্বরসঙ্গতি। এটা কোন স্বরসঙ্গতির উদাহরণ? প্রগত স্বরসঙ্গতির উদাহরণ। পূর্বধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন হচ্ছে কিনা, তাহলে এটা হচ্ছে প্রগত স্বরসঙ্গতির উদাহরণ, তাহলে এটাও হবে না। এবার আসো এখানে কি বলা হয়েছে? বিলাতি থেকে বিলিতি, এটা হচ্ছে মধ্য স্বরসঙ্গতির উদাহরণ। কোন স্বরসঙ্গতির উদাহরণ? মধ্য, অর্থাৎ পূর্বধ্বনির প্রভাবে এবং পরবর্তী ধ্বনির প্রভাবে যদি মাঝখানের ধ্বনির পরিবর্তন ঘটে তাকে কি বলা হয় ভাইয়া? মধ্য স্বরসঙ্গতি বলা হয়। কিন্তু এখন দেখো তদ যোগ জন্য, তজ্জন্য, এই যে তদ যোগ জন্য তজ্জন্য, তাহলে পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্বের ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলা। দেখো এখানে কোনটার পরিবর্তন ঘটতেছে? এখানে কিন্তু স্বরের পরিবর্তন ঘটতেছে না, এখানে পরিবর্তন ঘটতেছে কিসের ভাইয়া? ব্যঞ্জনের পরিবর্তন ঘটতেছে। তাহলে খেয়াল করো, যদি ব্যঞ্জনের পরিবর্তন ঘটে তাহলে তাকে বলা হয় কি ভাই? সমীভবন বলা হয়। সমীভবনকে কয়টা ভাগে ভাগ করা হয়েছিল? 3টা ভাগে। একটা হচ্ছে প্রগত সমীভবন, পরাগত সমীভবন, আরেকটা হচ্ছে অনন্য সমীভবন। তাহলে দেখো পরের ধ্বনির প্রভাবে যদি পূর্বের ধ্বনির পরিবর্তন ঘটে তাহলে তাকে বলা হয় পরাগত সমীভবন। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর সি। যারা সঠিক উত্তর সি দিচ্ছেন তাদেরকে কি বলা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হলে আমার লগে দেখা করে এক কাপ চা খাই লাগছে। শেষ করছেন নাকি আমার কথা তাই না 8:30, কালকে আমি ক্লাস নিছি না, এটা 8:30 লিখে দে, তোর তোর কাজ নাই। এই ক্লাসটা অনলাইনে করা হয়েছে না কাজ না তো আমি তো আগে বলছিলাম কাজ করা থাকে গতকালকে আমি রাতে ক্লাস দিছি, 8টা আমি রিসিভ করতে, 9টা থেকে শুরু করবি ক্লাস। আরে কি বলে আবার কাজ নাকি আবার বাড়তি যাওয়ার আবার পড়া স্টপ, ক্লাস শেষ করে লই। দেখো এইবার আসো 12 নম্বর কোশ্চেনটা, এটার উত্তর কর। দুর্গেশ নন্দিনী, দুর্গেশ নন্দিনী কত সালে প্রকাশিত হয়? হৃদয় কথা হচ্ছে, এটার উত্তর কর। ক দুর্গেশ নন্দিনী কত সালে প্রকাশিত হয়েছে? ভাইয়া এটার উত্তর করো যে দুর্গেশ নন্দিনী কত সালে প্রকাশিত হয়, এবং এটার উত্তর করো দুর্গেশ নন্দিনী কার লেখা। তাড়াতাড়ি উত্তর করো, তাড়াতাড়ি উত্তর করো ভাই। ভাই দেন যে কয়জন? কম কি লেগে মানুষ কম বাড়বো না, কম কি লেগে 60 জন ছিল 37 জন। আমি পারবো দেন।
12 নম্বর উত্তর করো সবাই, 12 নম্বর। হ্যাঁ, আমি এটা স্কিপ করি, তাড়াতাড়ি দেখো। দুর্গেশ নন্দিনী হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, এবং এটা হচ্ছে বাংলা সাহিত্যের সার্থক উপন্যাস। বাংলা সাহিত্যের সার্থক উপন্যাসের নাম কি? দুর্গেশ নন্দিনী, যেটা 1865 সালে প্রকাশিত হয়। কত সালে প্রকাশিত হয়? 1865 সালে প্রকাশিত হয়। হ্যাঁ, বঙ্কিমচন্দ্র। এবং যদি বলা হয় বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি? আলালের ঘরের দুলাল, রচয়িতা কে ছিলেন? পেরিচাঁদ মিত্র। ক্লিয়ার? এবার আসো ভাই 13 নম্বর কোশ্চেনটাতে আসো। বলছে অক্সিজেন শব্দের পারিভাষিক অর্থ কোনটি? এটা হচ্ছে আমার ক্লাস 10 এর বাচ্চারাও পারবে, উদ্বাসে যারা পড়তেছে তারা এখানে যদি কেউ ক্লাস করে উত্তর করে দেখাই দিতে পারবে যে অক্সিজেন শব্দের অর্থ কি, এর পারিভাষিক শব্দের অর্থ কি। উত্তর করো। এর আগে এটার উত্তর করো যে অ্যাসিড শব্দের অর্থ কি? অ্যাসিড শব্দের অর্থ কি? উত্তর করো। দেখো ভাইয়া, অক্সিজেন শব্দের পারিভাষিক অর্থ কোনটা? এখানে উদোজান, উদোজানটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কি হবে ভাইয়া? কার্বন ডাই অক্সাইড। আর অ্যাসিডের পারিভাষিক অর্থ হচ্ছে অম্ল। আমরা পড়ি না অম্ল ক্ষারক? তাহলে এই অম্ল শব্দের পারিভাষিক ইংরেজি হচ্ছে অ্যাসিড। কিন্তু অক্সিজেন শব্দের পারিভাষিক অর্থ কোনটা হবে ভাইয়া? অম্লজান। কি হবে ভাইয়া? অম্লজান। এবং এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চেন, অক্সিজেন শব্দের পারিভাষিক অর্থ কোনটি? অম্লজান। এবার আসো আমরা 14 নম্বরের কোশ্চেনটা দেখি। 14 নম্বরে কে কে উত্তর করতে পারে? 14 নম্বর, 14 নম্বরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বলা হয়েছে হরিণ শব্দের সমার্থক শব্দ কোনটি? হরিণ শব্দের সমার্থক শব্দ কোনটি? বেশি না করে, কয়টা বাজে? ওকে, আর 15 মিনিট লাগবে, সমস্যা নেই, 20টা করে শেষ করে দাও। খেয়াল করো এখানে কি বলা হয়েছে? হরিণ শব্দের সমার্থক শব্দ কোনটি? সবাই একটু উত্তর কর। কুমিল্লা ইউনিভার্সিটি প্রফেসর আছে। 14 নম্বর অ্যান্সার করো। তার দেখছে কলটা কাটেছিস, আবার কল দেয়, চিনি না কেডা, দূরে যা গেছে। আচ্ছা 14 নম্বর দেখো ভাইয়া, যে 14 নম্বর দেখো অশ্ব তুরগ, এটা হচ্ছে বয়, যেহেতু এখানে হসন্ত আছে তার মানে এটার নিচে ব হবে। ক্লিয়ার? এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে। তাহলে দেখো অশ্ব তুরগ আর একটা হচ্ছে বাজি, এগুলো কার সমার্থক শব্দ? পাগলের মতো উত্তর করো। এটার হচ্ছে ঘোড়া। ঘোড়া শব্দের সমার্থক শব্দ হচ্ছে কি? বাজি, অশ্ব, তুরগ। কিন্তু এই যে কুরঙ্গ শব্দটা, এই কুরঙ্গ শব্দটার সমার্থক শব্দই হচ্ছে হরিণ। তাহলে সমর্থক, হরিণের সমর্থক শব্দ কোনটা? কুরঙ্গ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চেন। এবং আমি বলে দেই, সমার্থক শব্দ থেকে 100% না 1000% শিওর তুমি একটা কোশ্চেন পাবা। 100% শিওর বলতেছি না, আমি 1000% শিওর বলতেছি যে এখান থেকে তুমি সমার্থক থেকে একটা কোশ্চেন, পারিভাষিক থেকে একটা কোশ্চেন, এক কথায় প্রকাশ থেকে একটা কোশ্চেন, টোটাল মেমোরাইজিং পার্ট থেকে তুমি 5টা কোশ্চেন পাবা। সো ভালো করে মেমোরাইজিং পার্টগুলা দেখো, এখন নতুন করে পড়ার দরকার নাই, কোশ্চেন সলভের মধ্যে যেগুলো পাও ওইগুলোই হচ্ছে পড়ো। বলছে 15 নম্বর কোশ্চেনটা, বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? দেখি কে উত্তর করতে পারে বাংলা ভাষার নিজস্ব লিপি। দেখে আমি এটার মধ্যে উত্তর কি দিছস, এটা হচ্ছে গুগলি টাইপ কোশ্চেন। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটা? কয়টা হয়েছে শেয়ার? তেরোটা। তাহলে তিনটা তো আমাদের। আরো বাড়াই। হ্যাঁ, সবাই হচ্ছে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটা? দেখি কে উত্তর করতে পারে বাংলা ভাষার নিজস্ব লিপি। বাংলা ভাষার নিজস্ব লিপিটা কোনটা? উত্তর প্লিজ।
হ্যাঁ, সবাই হচ্ছে কনফিডেন্সের সহিত ভুল উত্তর দিচ্ছ, মাশাল্লাহ। এভাবে হচ্ছে ভার্সিটি এডমিশনে ভুল উত্তর দিয়ে আইসো, ঠিক আছে? দিয়ে একবা ভাইয়া আমি তো দিয়েছি ব্রাহ্মী লিপি, কিন্তু আমি ঠাস ঠাস দিয়া থাকতা দিয়া গো বুঝে, এটা তো হবে না ভাইয়া। অবশ্যই মনে রাখবা, বাংলা ভাষার নিজস্ব লিপি হচ্ছে বাংলা লিপি, নট ব্রাহ্মী লিপি। ক্লিয়ার? কিন্তু যদি অপশনের মধ্যে খেয়াল করো, যদি এই অপশনের মধ্যে বাংলা না থাকতো তাহলে উত্তর হয়তো ব্রাহ্মী লিপি। কিন্তু বলছেই এখানে নিজস্ব কথাটা বলছে, বলে নাই বাংলা ভাষার বাংলা লিপি কোন লিপি থেকে আসছে, ওইটা বললে হয়তো ব্রাহ্মী লিপি থেকে উদ্ভব হয়েছে। কিন্তু এই ব্রাহ্মী লিপিটা হচ্ছে কাদের ভাষা? যেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারত। এই ভারত তাদের নিজস্ব ভাষাগুলো যেই লিপিতে লেখে সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি। এখন বলা হয়েছে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটা, সেটা হচ্ছে বাংলা লিপি। আশা করি ক্লিয়ার। প্যাস লাগাইস না, উত্তর ক্লিয়ার রাখ। এই সময় কি আছে? আসো। ভালো আছো? খেয়াল করো, গুলি শব্দটি ভাষা রীতিতে ব্যবহৃত হয়। গুলি গুলি, দেখি এটার উত্তর করে। এটা তো পারতি না, আমি জানি 100% শিওর। হ্যাঁ, এটা পারতি না, কিন্তু এটাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় লাগবো। তখন মারা, তখন আবার আমার গাড়ি লাইতে পারতাম না, আমি পড়াই দিচ্ছি আজকে। বলছে কি, গুলি শব্দটি ভাষা রীতিতে ব্যবহৃত, কোন ভাষা রীতিতে ব্যবহৃত হয়? উত্তর করো প্লিজ। একটা হচ্ছে আধুনিক রীতি আর একটা হচ্ছে আঞ্চলিক রীতি। আমি এই দুটা আগে একটু ইজি করে দিচ্ছি, এই দুটা জীবনও হইতো না। বিভিন্ন অঞ্চলের মানুষ, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ যে ভাষায় কথা বলে তাকেই বলা হয় আঞ্চলিক ভাষা বা উপভাষা বা ডায়ালেক্ট। কিন্তু আধুনিক রীতিও ভুলও হবে না, এখন হবে কথ্য রীতি আর একটা হচ্ছে সাধু রীতি। আর একটু ইজি যদি বলে দেই ভাই, এটা কথ্য রীতিও হবে না, এটা কোন রীতিতে হবে? সাধু রীতি। কারণ আমরা জানি গুলি শব্দটা হচ্ছে সাধু ভাষায় প্রচলিত, কিন্তু চলিত ভাষায় হচ্ছে এটা কি হবে? গুলু। এটা কি হবে? গুলু হবে। গুলি থেকে গুলু, এটা হচ্ছে চলিত ভাষা, এটা হচ্ছে সাধু ভাষা। তাহলে সঠিক উত্তর কোনটা? ডি নাম্বার। উত্তর দিচ্ছি দেখি আপনি কত কিছু চান। ওকে, এবার আসলে আমরা 17 নম্বরটা অ্যান্সার করি। সতেরো নম্বর কোশ্চেন অ্যান্সার প্লিজ। বলছে এই যে বাকযন্ত্র থেকে একটা কোশ্চেন, বাকযন্ত্র থেকে একটা কোশ্চেন এখানে আমি নিলাম। বলছে কোনটির ভাষা গঠনে প্রত্যক্ষ ভূমিকা নেই? ভাষা গঠনে কোনটার প্রত্যক্ষ ভূমিকা নেই? কোশ্চেন দেখেই উত্তর পারা যাইব, কোশ্চেন দেখেই তুমি বুঝতে পারবে না উত্তর কোনটা। উত্তর নম্বর 17, কোশ্চেন দেখেই উত্তর করা যায়, কোনটা হবে? হ্যাঁ, খুবই ঠিক। রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, সব ইয়ের আমার চাকরির পরীক্ষাও। এই যে একজন উত্তর করছে না, ডি নাম্বার। এরে এরে ভাইয়া, এরে ভাইয়া রিমা ভাইয়া, তুই মাথা পিটা দিয়ে ভাই গেলা। তালু, তালু বুঝি এটা ভাষা, ভাষা গঠনের প্রত্যক্ষ ভূমিকা রাখে না? দাঁতের উপরে তালু লাগে নাকি? তালব্য, তালব্য ব্যঞ্জন গুলো আছে না, কণ্ঠ তালব্য। ক চ চ স বর্গীয় জ ঝ ইয় উচ্চারণ কর, দিব্যা কই লাগে দেখ, বোকা চন্দ্রী মেয়ে। দেখ কোনটির ভাষা গঠনে প্রত্যক্ষ ভূমিকা নেই? ভুলে উত্তর কাটিচ্ছে, কাটতে দিস না, না কাটে নাই, ভালো মেয়ে। হ্যাঁ, সবাই যারা হচ্ছে যকৃত অ্যান্সার করছো উত্তর সঠিক, এটার জন্য কোনো গিফট নাই, কবে এটার মতো ইজি কোশ্চেন দুনিয়াতে একটাও নাই। মনে রাখবা আমাদের যে বাক যন্ত্রের, ওই দিন বললাম না একটা চা খাওয়ামু, কুবিতে পরীক্ষা দিয়ে এসে দেখা করবি সমস্ত টিমের সাথে, চা ফ্রি। দেখ কোনটির ভাষা গঠনে প্রত্যক্ষ ভূমিকা নেই। এখন আমরা দেখো আমাদের যে কি বলে বাক যন্ত্রগুলো থাকে, বাক যন্ত্র ভাইয়া, বাক যন্ত্রের মধ্যে কি কি থাকবে? নাক,
জিহ্বা, ঠোঁট, দাঁত, ফুসফুস। এখন কথা হচ্ছে যে ভাইয়া তুমি বলতে পারো আপনি ফুসফুসটা কেন আনছেন? মনে রাখবা, আমরা বলি না স্বরধ্বনি কাকে বলে? যে সকল ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুসতাড়িত বাতাস মুখবিবরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না তাকে বলা হয় স্বরধ্বনি। তাহলে ফুসফুস আসছে কিনা? আবার বললাম, যে সকল ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুসতাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। তাহলে দেখো এখানে আমাদের ফুসফুস অবশ্যই আসবে। তাহলে এইগুলো হচ্ছে ভাইয়া কি? এগুলাকে বলা হয় বাকযন্ত্র। অর্থাৎ আমাদের ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে, আমরা কথা বলতে গেলে আমাদের এই বাকযন্ত্রের একটা না একটা কাজ করে, একটা কি অনেকগুলোই কাজ করে। আয়, আমি ডাক্তার না। আসো 18 নম্বর কোশ্চেন, যে বিলাসী গ্রন্থে মৃত্যুঞ্জয় কতদিন অচেতন অবস্থায় ছিল? উত্তর করো, যে বিলাসী গ্রন্থে মৃত্যুঞ্জয় কতদিন অবস্থান কি বলে অচেতন অবস্থায় ছিল? একটু যদি ইনফরমেশন দেই, মৃত্যুঞ্জয় মনে রাখবা, বিলাসী প্রবন্ধের কথক হচ্ছেন নেরা। কে ছিল কথক? কথক ছিল নেরা, যে কিনা কোন ক্লাসে পড়তো? থার্ড ক্লাসে পড়তো। কোন ক্লাস? থার্ড ক্লাস। একটু খেয়াল করো, বর্তমান সময়ে থার্ড ক্লাস মানে হচ্ছে ক্লাস 8, অর্থাৎ ক্লাস 10 কে বলা হয়তো ফার্স্ট ক্লাস, ক্লাস 9 কে বলা হয়তো সেকেন্ড ক্লাস, ক্লাস 8 কে বলা হয়তো থার্ড ক্লাস। যদি কোশ্চেন আসে যে বিলাসী গ্রন্থে নেরা এবং মৃত্যুঞ্জয় বর্তমান সময়ের কোন শ্রেণীতে পড়তো, তাহলে কোন শ্রেণীতে? অষ্টম শ্রেণীতে পড়তো। এবং এখানে নেরা কি বলে বিলাসী প্রবন্ধের মধ্যে নেরা হচ্ছে কত ক্রোশ দূরে যেয়ে পড়তো? 8 ক্রোশ দূরে। কত ক্রোশ? 4 ক্রোশ দূরে। কত ক্রোশ দূরে? 4 ক্রোশ দূরে, অর্থাৎ মোটামুটি 9 মাইলের মতো দূর পথ পাড়ি দিয়ে যাইয়া তারা একটা স্কুলে পড়াশোনা করতো, যেখানে তিনি দুই ক্রোশ যাওয়ার পরে কার সাথে দেখা হইতো? মৃত্যুঞ্জয়ের সাথে দেখা হইতো। আর এই মৃত্যুঞ্জয় হচ্ছে বিলাসী প্রবন্ধের প্রধান নায়ক এবং তার নায়িকা ছিল সেই বিলাসী। এখন বিলাসীর সাথে তার কিভাবে দেখা হয়েছিল এগুলো নিয়ে ইনফরমেশন আমাদের পরে আসবে। এখন যদি আমি এগুলো বলতে নাই আমার ক্লাস শেষ হয়ে যাবে, মাগার মৃত্যুঞ্জয় নিয়ে কথা বলা শেষ হবে না, কারণ বিলাসী প্রবন্ধের বেসিক বিষয়টা অনেক কঠিন। বাট আমি যদি তোমাকে এখান থেকে ইনফরমেশন দিতে যাই, মনে রাখবা, মৃত্যুঞ্জয়কে যখন সাপে কামড় দেয় সেই অবস্থায় মৃত্যুঞ্জয় প্রায় 2.5 মাস, কয় মাস? 2.5 মাস শয্যাশায়ী ছিল। এবং এই 2.5 মাসের মধ্যে তাকে সুস্থ করার দায়িত্ব নেয় বিলাসী, যে কিনা ছিল কি বলা যায় সাপুরে পরিবারের মেয়ে, কিন্তু মৃত্যুঞ্জয় ছিল কাস্তে পরিবার, অর্থাৎ কাস্তে বংশ। কোন বংশ? কাস্তে বংশ। তাহলে কোশ্চেন আসতে পারে মৃত্যুঞ্জয় কোন বংশে ছিল? কাস্তে বংশ। বিলাসী কি ছিল? সাপুরে। সেই বিলাসী এসে দেখলো যে মৃত্যুঞ্জয়ের কোনো পরিবারের তার কোনো মানুষ নাই, তাকে সারায় তোলার মানুষ নাই। পরবর্তী তার মনের মধ্যে একটা সফট কর্নার জায়গা নেই মৃত্যুঞ্জয়ের জন্য, এবং সে 2.5 মাস অনেক খাটুনির পরে মৃত্যুঞ্জয়কে বাঁচাই তোলে। সেই 2.5 মাসের মধ্যে 10 থেকে 15 দিন কি বলে মৃত্যুঞ্জয় অচেতন অবস্থায় ছিল, অর্থাৎ টোটালি কোমায় ছিল। তাহলে কতদিন ছিল? 10 থেকে 15 দিন। সঠিক উত্তর সবাই করতে পারছো কিনা দেখি। ভাই কয়বার দিকটা মনে রাখেন না। যেমন রিয়াজ ভাইয়ের নায়িকা রিয়া ভাবি। তোরারে আল্লাহ মানুষ করুক, আল্লাহ হেদায়েত করুক। হ্যাঁ, যারা সি উত্তর দিছে তাদের সঠিক উত্তর। এবং আমি এখানে কিছু ইনফরমেশন দিয়ে দিছি। বিলাসী গ্রন্থের প্রধান যেই গল্পকথক সে হচ্ছে নেরা। নেরা কোন ক্লাসে পড়তো? থার্ড ক্লাসে পড়তো। কত ক্রোশ দূরে যেয়ে পড়তো? 4 ক্রোশ দূরে যেয়ে পড়তো। মৃত্যুঞ্জয়ের একটা আম বাগান ছিল। কি ছিল? আম বাগান। এবং তার যেই পরিবার ছিল, তার পরিবারের মধ্যে তার একমাত্র কি বলে একটা চাচা ছিল, যাকে জ্ঞাতি খুরু বলা হইত, মানে তার নাম ছিল জ্ঞাতি খুরু। সে জ্ঞাতি খুরু ছিল তার মৃত্যুঞ্জয়ের চাচা, কিন্তু তার চাচা বেশি ভালোভাবে দেখতে পারতো না, কারণ তার সয় সম্পত্তি বেশি ছিল। সেই মৃত্যুঞ্জয়ের চাচা জ্ঞাতি খুরু তার নামে যত ধরনের কুচ্ছা রটনা করা, সেই কুচ্ছা রটনাগুলো করতো কে? তার চাচার জ্ঞাতি খুরু। আচ্ছা, ওইদিকে আমরা না যাই, এখানে এটার মধ্যে অনেক রোমান্টিক মুভমেন্ট আছে, রোমান্টিক মুভমেন্টে গেলে সমস্যা আছে, পরে যাব। এবার আসো আমরা 19 নাম্বার কোশ্চেনটা একটু দেখি, উত্তর করো। তোমরা তো কয়েকদিন আগে আমাদের কুমিল্লাতে যেই টাউন হল মাঠের মধ্যে
বই মেলা হয়েছিল আমাদের কুমিল্লার অনেকেই গেছো সেখানে ছবি তুলতে, বাট সেখানে যাই আর অগ্নিবীণা কাব্যগ্রন্থ পড়ো নাই খুললা, ঠিক আছে? সাম্যবাদীও পড়ো নাই, সঞ্চিতও পড়ো নাই, বিশের বাসীও পড়ো নাই। তাহলে বিদ্রোহী কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর করো, উত্তর করো। মাথা রাখবা, অগ্নিবীণা কাব্যগ্রন্থের মধ্যে কয়েকটা কবিতা আছে। কাব্যগ্রন্থ মানে হচ্ছে কয়েকটা কবিতার সমন্বয়ে একটা কাব্যগ্রন্থ রচনা করা হয়। সেইখানে অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতাটাই ছিল বিদ্রোহী কবিতা, এবং দ্বিতীয় কবিতা হচ্ছে প্রলয় উল্লাস, যেটা ওই যে আমরা সৃষ্টি সুখের উল্লাসে মন হাসে মন প্রাণ হাসে, ওই যে আমরা ক্লাস 10-এ যেটা পড়ছিলাম, সেইখানে এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের মধ্যে প্রথম কবিতাটাই হচ্ছে বিদ্রোহী কবিতা। তাহলে বিদ্রোহী কবিতাটা কোন কাব্যগ্রন্থ আলোচনা করা হয়? অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এবং যদি বলা হয় বিদ্রোহী কবিতা কোন ছন্দে রচিত, বিদ্রোহী কবিতাটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এখানে আরেকটা কোশ্চেন যদি আমি তোমাকে বলি যে খেপা দুর্বাসা কে ছিল? খেপা দুর্বাসা। এখন যদি বলা হয় আরেকটা কথা, খেপা দুর্বাসার শিষ্যকে, কবি নিজেকে খেপা দুর্বাসার শিষ্য বলে উপস্থাপন করছেন। এখন এই খেপা দুর্বাসাটা কে ছিল? মাথায় রাখবা, এই খেপা দুর্বাসাটা ছিল মহর্ষি অত্রিয় এবং তার যে ওয়াইফ অনুসুয়া ছিল। এই অত্রিয় এবং অনুসুয়ার ঘরের যে সন্তান তার নাম ছিল দুর্বাসা। অর্থাৎ এখানে যে খেপা দুর্বাসার বাবা মহর্ষি অত্রি, সেই মহর্ষি অত্রি হচ্ছে ঈশ্বরের কাছে প্রচুর পরিমাণে সাধনা করত। সাধনা করার একটা পর্যায়ে দেখা যায় ঈশ্বর তাকে বর দেয়, খুশি হয়ে একটা বর দেয়, যে বরটা ছিল যে তার যেই সন্তান দুর্বাসা, সেই দুর্বাসা হচ্ছে আগুনের তৈরি হয়। তাই পরবর্তী লাইনটাতে কবি বলছিল আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। তাহলে এই যে দাবানল দাহ দাহন করিবে বিশ্ব, কেন কিভাবে করবেন? ইনি দুর্বাসার শিষ্য বইলা উনি বিশ্বটাকে দাবানলে দাহন করিতে পারিবেন। তাহলে এই যে বিদ্রোহী কবিতা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এবং কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? অগ্নিবীণা কাব্যগ্রন্থ। এই তো এক ঘন্টা করলিয়া পুরোটা বই পড়া কয়টা বাজে? কটা বাজে? এটা একটা অনেক মানে ক্লাসগুলো দেখতে জানা যেতে এটা আরেকটা শেষ লাস্ট। এটা তো বাইরে দিয়ে দিতে আই আরে দাও তো দিতে বাবা পাঠিয়ে পড়া আছে তোর ভার্সিটি পড়া আছে, চাকরি পড়া আছে। আরে ভাই এটা আইসে আয়ের চাকরি আসলে স্যার মিটিং কি? কোলা স্যার মিট আছে 16 বছরের মিট থাকলে কি দিচ্ছে? আমার না ম্যাডামে তাইলে আমার বাস দেয়। ভাই সেটা রাউন্ড হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আরে আরে কি পড়া এই ক্লাস 10 মিনিট পরে নিস, আমি কটার দিকে বলেই তো ক্লাস 45। তোমাদের পরবর্তী ক্লাস হবে অ্যাকাউন্টিং না ম্যানেজমেন্ট, কোনটা? অ্যাকাউন্টিং। কয়টায়? 8:45-এ। সবাই খাতা কলম নিয়ে রেডি থেকো, ঠিক আছে? এবারে সবাই আমরা 20 নম্বর কোশ্চেনটা একটু সলিউশন করি। 20 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে নিচের কোনটি জটিল বাক্য? নিচের কোনটি জটিল বাক্য? গতকালকে পড়াইছি, আজকে যদি না পারছস থামাইতে অবস্থা খারাপ করিয়া লাবু। উত্তর কর যে নিচের কোনটি জটিল বাক্য? সোরাবি আক্তার ভাইয়া পিডিএফ দিয়ে একটুকে বলছি না যে তোমার শেয়ার করার পর সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে দিবা, আমাদের পেজ থেকে তোমাকে অটোমেটিক এটা দিয়ে দেওয়া হবে। উত্তর করো যে নিচের কোনটি জটিল বাক্য? লাস্ট আমাদের আজকের কোশ্চেনের লাস্ট। তাহলে দেখো এখানে যে নিচের কোনটি জটিল বাক্য, এটার একটু উত্তর করো সবাই। একটু খেয়াল করো ভাই, আমি গত ক্লাসে পড়াইছিলাম কোন বাক্যের মধ্যে করে, হলে, বলে এগুলো যদি থাকে, এটা চোখ বন্ধ করে কোন বাক্য? সরল বাক্য। তাহলে এটা হবে না। এরপরে ছিল কঠিন পরিশ্রম করো জীবনে সফল হবে। তাহলে জীবনে সফল হইতে হলে তোমার কি করতে হবে?
কঠিন পরিশ্রম করতে হবে। তাহলে আশ্রিত খণ্ডবাক্যের উপর নির্ভর কিনা, এটা হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য, এটা হচ্ছে সরল বাক্য, এবং মাঝখানে কি আছে, কমা আছে। তুমি কমা দিয়ে কেমন বলতে পারতেছো যে ভাইয়া এটা তো হচ্ছে একটা কি বলা যায় সরল বাক্য নাকি, এটা সরল বাক্য। আচ্ছা একটু পরে আসি, একটু উত্তর পরে দিচ্ছে এটার। যিনি তোমাকে ডেকেছিলেন তিনি আমার বড় ভাই। দেখো কঠিন পরিশ্রম করো, আচ্ছা সরি, দেখো কঠিন পরিশ্রম করো জীবনে সফল হবে। তাহলে দেখো যে কঠিন পরিশ্রম করো, এটা দ্বারা কোনো বাক্যের ভাব সম্পন্ন হচ্ছে, বাক্যের ভাব সম্পন্ন হচ্ছে, এটা একটা সরল বাক্য, জীবনে সফল হবে, এটাও কি একটা সরল বাক্য। তাহলে দেখো এখানে সমাপিকা ক্রিয়া কয়টা আছে, একটা, এটা তো সমাপিকা ক্রিয়া আছে, তাহলে বাক্যের মধ্যে একটা একটা করে সমাপিকা ক্রিয়া আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে সরল বাক্য। সরল বাক্য, দুইটা সরল বাক্য একসাথে যুক্ত হলে সেটা হবে কোন বাক্য ভাইয়া, এটা হচ্ছে যৌগিক বাক্য। বলছে কোনটা, জটিল বাক্য। জটিল বাক্যের আরেকটা নাম কি, মিশ্র বাক্য। কোন বাক্য, মিশ্র বাক্য। তাহলে দেখো তুমি আমাকে না বললেও আমি তোমার বাড়িতে আসতাম, মনে আছে কালকে বলছিলাম, বললেও করলেও চললেও হলেও যদি থাকে, কি বলছিলাম, বললেও করলেও চললেও হলেও যদি থাকে, সেই বাক্যটা কোন বাক্য, সরল বাক্য। তাহলে বাকি আছে কোনটা ভাইয়া, সি নাম্বার। আমি কোনো ব্যাখ্যা দিতাম না, উত্তর হচ্ছে সি। কেন, যিনি তোমাকে ডেকেছিলেন তিনি আমার বড় ভাই। তাহলে যিনি তোমাকে ডেকেছিলেন, তাহলে এখানে কি আছে, যিনি তিনি সাপেক্ষ সর্বনাম আছে কিনা, আছে। তাহলে যিনি তিনি দেখলে চোখটারে আল্লাহর নামলে বন্ধ করা, উত্তর কি হবে, জটিল বাক্য। তাহলে সঠিক উত্তর কোনটা, 20টা, আর কি বলে, সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার। যারা সি নাম্বার উত্তর করছো তাদেরকে অনেক অনেক শুভকামনা ভাইয়া। কথা হচ্ছে আজকে আমাদের টোটাল 20টা কোশ্চেন, এবং 20টা কোশ্চেন যে সলভ করলাম, কেমন ছিল ক্লাসগুলো, 20টা কোশ্চেন যে কমেন্ট, 20টা কোশ্চেন যে তোমাকে সলিউশন করালাম, কেমন ছিল, ওয়েট কেমন ছিল ভাইয়া, একটু কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো। আগামী দিন সন্ধ্যা 6টার দিকে আমাদের আরেকটি লাইভ ক্লাস থাকবে, এই গ্রাম কি বলে এই কোশ্চেন রিলেটেড। সবাই হচ্ছে রেডি থাইকো। হ্যাঁ হ্যাঁ, সবাই একটু কমেন্ট করো যে কেমন ছিল। আমি তোরা এমনি এমনি ব্রিলিয়ান্ট বলি, ও আরেকজন কমেন্ট করো, তোরা ক্লাস অ্যাড এসেও দুষ্টামি করো, শয়তান হগল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের হচ্ছে 8টা 45-এ অ্যাকাউন্টিং ক্লাস। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।